আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে আবার হাজির দিলাম একটা ক্লাস নিয়ে। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আপনাদেরকে কিছু পড়াইতে হবে এবং তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে কখন পুলিশ অফিসার দায়িত্বভার কনস্টেবলকে ন্যস্ত করতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফৌজদারি কার্যবিধির 4-এর ত মোতাবেক কোন থানার কোনো কনস্টেবলকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন হচ্ছে থানার কোনো ফৌজদারি কাজের দায়িত্ব আমাদের পুলিশের কোনো কনস্টেবলকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না, কেননা যাহারা তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে ফৌজদারি কার্যবিধি 4-এর ত মোতাবেক থানার কোনো কর্মকর্তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না, কেননা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা কনস্টেবল পদের উপর এবং ভারপ্রাপ্ত অফিসারের থানার কোনো কনস্টেবল ভারপ্রাপ্ত বলা যাবে না, কেননা যারা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রশ্ন হচ্ছে তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ফৌজদারি কার্যবিধি 4-এর ত মোতাবেক থানার কোনো কনস্টেবলকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না, কেননা যারা কনস্টেবল পদের উপরে এবং থানার ভারপ্রাপ্ত অফিসারের নিচে থানার অফিসার ইনচার্জের যুক্তিসঙ্গত কারণে তারা অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করতে পারে, অর্থাৎ এএসআই, এসআই, হেডকম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যৌক্তিক অনুপস্থিতির কারণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করিতে পারে তার সিনিয়রকেও হাজির হলে দায়িত্ব শেষ। এই প্রবিধানের উদ্দেশ্য হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রবিধানের উদ্দেশ্য হচ্ছে বাড়ি থাকেন তখন পিআরবি 229 মোতাবেক থানা যখন সমস্ত বাড়ি থাকেন, যখন তিনি সর্বশেষ বাড়ি থাকেন তাকে মালখানা অস্ত্রাগার সব চাবি বুঝিয়ে দিয়ে যাইতে হয়। ঠিক ততক্ষণই যখন তার কাছে চাবি আছে ততক্ষণ তাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্বে আছে বলা যাবে, কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না। এই প্রবিধানের উদ্দেশ্য হলো থানার সকল অফিসার, সকল পরিদর্শক, উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক যখন উপস্থিত থাকে তখন একজন কর্মকর্তাকে থানার দায়িত্বভার দেওয়া যেতে পারে, তবে তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, থানার অফিসার ইনচার্জ যখন বাইরে থাকে তখন থানার এসআই, এএসআই, হেডকম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছে বলে বলা যাবে, তবে তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না। তাহার মানে এএসআই, এএসআই এবং হেডকম যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকবে তাহার সিনিয়রকেও হাজির হলে দায়িত্ব শেষ। এই প্রবিধানের উদ্দেশ্য হলো যে থানার সকল অফিসার যখন বাইরে থাকবে তখন লকআপ এবং সকল মালখানা অস্ত্রাগার সব কিছু চাবি একজন কনস্টেবলের নিকট বুঝিয়ে দিতে হয়। যতক্ষণ তার কাছে এই চাবি আছে ততক্ষণ তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে এসে বলা যাবে, তবে তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে পুলিশের ফৌজদারি কার্যবিধি 12 ধারা মোতাবেক। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রশ্ন হচ্ছে ফৌজদারি কার্যবিধি 12 ধারা মোতাবেক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ফৌজদারি কার্যবিধি 12 ধারা মোতাবেক সহকারী পুলিশ সুপার বা তার ঊর্ধ্বে যে কোনো অফিসার ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত হইয়া তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে ফৌজদারি কার্যবিধি 12 ধারা মোতাবেক সহকারী পুলিশ সুপার বা তার ঊর্ধ্বে যে কোনো অফিসার, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহকারী পুলিশ সুপার বা তার ঊর্ধ্বে যে কোনো অফিসার একজন বিশেষ ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত হইয়া কার্যক্রম গ্রহণ করিতে পারে। এই ক্ষমতা অর্পণের উদ্দেশ্য হল একা শান্তি রক্ষা, অপরাধ দমন, অনুসন্ধান, গ্রেপ্তার, তবে বিচারিক ক্ষমতা থাকবে না, শুধু নির্বাহী ক্ষমতা। পুলিশ মহাপরিদর্শক পুলিশ আইনের 5 ধারা মোতাবেক, তারা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পুলিশ মহাপরিদর্শক পুলিশ আইনের 5 ধারা মোতাবেক অপরাধ দমনের ক্ষেত্রে বাংলাদেশে একজন পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করিতে পারে। পিআরবি 35-এর বি, তবে তিনি অপরাধ দমন করবে এবং তদন্তের সাথে যতদূর সম্ভব ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে দায়িত্ব গ্রহণ করিয়া মানে অপরাধ অনুসন্ধান করিয়া ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারে। এই ক্ষমতা অর্পণের উদ্দেশ্য হল এলাকার শান্তিরক্ষা, অপরাধ দমন এবং অনুসন্ধান ও গ্রেপ্তার করা।
তবে নির্বাহী ক্ষমতা থাকবে না, শুধু বিচারিক ক্ষমতা থাকবে না, শুধু নির্বাহী ক্ষমতা। তো তাছাড়া পুলিশ 1861 সালে পুলিশ আইনের 5 ধারা মোতাবেক কনস্টেবল বা তার ঊর্ধ্বে যে কোনো অফিসারের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করতে পুলিশ মহাপরিদর্শক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা গ্রহণ করিতে পারেন। তাছাড়া মোটরযান আইনের কতিপয় ধারার ক্ষেত্রে অপরাধ মিটানোর জন্য একজন পুলিশ অফিসার কনস্টেবলের দায়িত্ব পালন করিতে পারেন। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটাই হচ্ছে আমাদের, তাহলে এরপর ফৌজদারি কার্যবিধি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ফৌজদারি কার্যবিধি 12 ধারা মোতাবেক সহকারী পুলিশ সুপার বা তার ঊর্ধ্বে যে কোনো অফিসার, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহকারী পুলিশ সুপার বা তাদের যে কোনো অফিসার একজন ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত হয়ে কার্যক্রম গ্রহণ করিতে পারে। এই ক্ষমতা অর্পণের উদ্দেশ্য হলো এলাকার শান্তি রক্ষা, অপরাধ দমন এবং অনুসন্ধান। এলাকার শান্তি রক্ষা, অপরাধ দমন এবং অনুসন্ধান। তবে নির্বাহী ক্ষমতা থাকবে না, শুধু বিচারিক ক্ষমতা। বিচারিক ক্ষমতা থাকবে না, শুধু নির্বাহী ক্ষমতা। পুলিশ মহাপরিদর্শক পুলিশের 5 ধারা অপরাধ দমন করবে। তদসত্ত্বে বাংলাদেশ সর্বত্র একজন পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করিতে পারে। তাছাড়া 1861 সালে পুলিশ আইনের 5 ধারা মোতাবেক কনস্টেবল বা তার ঊর্ধ্বে যে কোনো অফিসারের বিরুদ্ধে অপরাধ তদন্ত অনুসন্ধানের জন্য পুলিশ মহাপরিদর্শক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তাছাড়া মোটরযান আইনের কতিপয় ধারায় আপোষ মিটানোর ক্ষেত্রে পুলিশ অফিসারগণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাছাড়াও মেট্রোপলিটন কমিশনগণ কতিপয় ধারায় তার ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করিতে পারে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে গ্রেপ্তার কি? একজন আসামি পুলিশ হেফাজত হতে পলায়ন করিলে তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কার্যবিধিতে গ্রেপ্তারের কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কার্যবিধিতে গ্রেপ্তারের কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কার্যবিধিতে গ্রেপ্তারের কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি। তাহলে গ্রেপ্তার ব্যক্তি কোনো বস্তুকে পুলিশ হেফাজতে নিয়ে তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে গ্রেপ্তার কি? একজন আসামিকে পুলিশ হেফাজতে পলায়ন করবে। গ্রেপ্তার কি? একজন আসামি পুলিশ হেফাজতে পলায়ন করলে তাকে প্রণীতের কী ক্ষমতা প্রয়োগ করতে পারে? কার্যবিধিতে গ্রেপ্তারের কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি। তবে গ্রেপ্তার বলিতে কোনো ব্যক্তিকে আটকের উদ্দেশ্যে হেফাজতে নিয়ে শরীরে স্পর্শ করাকে বোঝায়। কার্যবিধিতে গ্রেপ্তার কোনো সংজ্ঞা, গ্রেপ্তার বলতে কোনো হ্যালো, তুমি কি কাল থেকে ইমপ্রেশন নিছিলে? তোমার বাসায় নিশ্চয়? আচ্ছা ঠিক আছে, তুমি এখন আবার ওই যে আমি তোমাকে 2টা আইপি এখনই দিলাম, ওই আইপি 2টার যে কোনো একটা দিয়ে আবার চালু করে দেবো, ঠিক আছে? আর একটা প্যানেল সেট আপ করে দিব, আমি যখন ডাকবো তখন ল্যাপটপ নিয়ে আমার অফিসে আসি, ঠিক আছে? এখন এই 2টা আইপি এখনই দিলাম, ওই 2টা দিয়ে এখন দাও। কার্যবিধিতে গ্রেপ্তারের কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি। তবে গ্রেপ্তার বলতে কোনো ব্যক্তিকে আটকের উদ্দেশ্যে হেফাজতে করাকে বোঝায়। কার্যবিধি 46-1 ধারা গ্রেপ্তারকৃত কর্মকর্তা কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য বাস্তবে তাহার দেহ স্পর্শ করাকে বোঝায়। এই গ্রেপ্তার দ্বারা ব্যক্তির স্বাধীনতা খর্ব করা হয়। তাহলে সুপ্রশিক্ষক কার্যবিধি গ্রেপ্তারের কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি। তবে গ্রেপ্তার বলতে কোনো ব্যক্তিকে আটকের উদ্দেশ্যে হেফাজতে লইয়া শরীর স্পর্শে বোঝায়। কার্যবিধি 46-1 ধারা গ্রেপ্তার কর্মকর্তা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার জন্য বাস্তবে তার আটক শরীর স্পর্শ করাকে বোঝায়। গ্রেপ্তার দ্বারা ব্যক্তির স্বাধীনতা খর্ব করা হয়। কার্যবিধি 75-86 ধারা এবং PRB 315 ধারা মোতাবেক গ্রেপ্তার পরোয়ানা দাবি করা হয়। কার্যবিধি
54, 55, 57, 128, 151, 401 প্রভৃতি ধারা PRB 315 মোতাবেক বিনা কারণে কাউকে গ্রেপ্তার করার জন্য মানিয়ে গ্রেস বোঝায়। আইনসঙ্গত গ্রেপ্তারযোগ্য কোনো ব্যক্তিকে পলায়ন করিলে তাকে পুনরায় গ্রেপ্তার ক্ষমতা প্রদান করতে পারেন। কার্যবিধি 58 ধারা বিধান মোতাবেক পুলিশ হেফাজতে পলায়ন করলে তাকে গ্রেপ্তার করতে পারেন। কার্যবিধি 66 ধারা মোতাবেক হ্যালো সালাম, হ্যাঁ কে বলছেন? না, একবার করছিলাম, এরা দরখাস্ত দেখি পাঠায় নাই। হ্যাঁ ওইটা এর আগে একবার করছিলাম, কিন্তু মানে এখান থেকে দরখাস্ত ওইভাবে ফরওয়ার্ড করেনি, হয়নি। আপনি কোথা থেকে বলতেছেন? হ্যাঁ, মানে ব্যাপারটা আছে যে আমি তো ওই যে অনেক আগে দরখাস্ত এখানে একটা দিয়ে রাখছি, ওই এখন দেখি ওইটার কার্যক্রমটা জানার পর তারপর হালিম ভাইয়ের সাথে কথা বলবো, বুঝছেন? হ্যাঁ 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 ও হুম 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 আচ্ছা ঠিক আছে। হুম আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে কার্যবিধিতে গ্রেপ্তারের কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি। হ্যাঁ, তুমি তোমার দুটো আইপি মেসেজে পাঠিয়েছিলে। হ্যাঁ আজকে কিছুক্ষণ আগে তুমি আইপি দিলে তোমার চ্যানেলের নাম আমার মেসেজ করে দাও, তো আমি তোমার ইনফরমেশন চালু করতেছি, কারণ এই প্যানেলের কাজ করতে গেলে ইনফরমেশন লাগবে। আমার আইপি, তোমার দুইটা আইপি দিছিলেন মেসেজ করি, মেসেজ যাবে ওই আইপি দুইটি আর তোমার চ্যানেলের নাম মেসেজ করে দাও, আমি ইনফরমেশন চালু করে দিই, কারণ আমার ফোনটা অন্য একটা জায়গায় কাজে আছে, ঠিক আছে? হ্যাঁ এখন থেকে আমি ইনফরমেশন চালু করে রাখছি, মানে যদি প্যানেলের কাজ যদি আজকে করি তাহলে ইনফরমেশন না দিলে হবে না, ওই জন্য আমি তোমার ইনফরমেশনটা আমি চালু করে দিচ্ছি, তোমার আসার দরকার নেই। তুমি শুধু তোমার চ্যানেলের নাম আইপি ডিটেলস দিচ্ছি, আইপি ডিটেলস শুধু তাহলে ওই ফোনটা আর এক জায়গায় আছে, ঠিক আছে?
হ্যাঁ, এই যে মোবাইল SMS করবো। কারণ আমার ওই মোবাইলটা সাথে নাই। এইটা দিয়ে তুমি SMS করবা, এইটা দিয়ে আমি তোমার চ্যানেলের নামটা আর আইপিটা এখন এই ইমপ্রেশনে দিব। কিন্তু তাড়াতাড়ি দিও, তাড়াতাড়ি আমি কভারটা চালু করছি। বাবু, তুমি ইমপ্রেশন চালু করে দিছো? কোন আইপিতে দিছো একটু বলো তো দেখি। দ্বিতীয়টা, আচ্ছা ঠিক আছে। প্রথমটা কি নেয় নাই? আচ্ছা, এই তাড়াতাড়ি যাও, আমি একবারে ল্যাপটপ ওপেন করে একটা কোডে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমার চ্যানেলের নাম চলে তাড়াতাড়ি। আর এটা দেখো আগে আইডিতে দাও, তাড়াতাড়ি আইডিতে।
তুমি তো প্রথম আইডিতে কোডের নাম্বারটা 4টা দিয়েছো, কোডের নাম্বারটা 5টা। আচ্ছা ঠিক আছে, তাহলে তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে গ্রেপ্তার কি। একজন আসামি পুলিশ হেফাজতে পলায়ন করলে তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশ কী কী ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষিত কার্যবিধিতে গ্রেপ্তারের কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি। তবে গ্রেপ্তার বলতে কোনো ব্যক্তিকে আটকের উদ্দেশ্যে হেফাজতে লইয়া শরীরে স্পর্শ করাকে বুঝায়। কার্যবিধি 46-1 ধারা গ্রেপ্তারকারী কর্মকর্তা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য বাস্তবে তাহার শরীর আটক করিয়া দেহ স্পর্শ করে বোঝায়। গ্রেপ্তার দ্বারা ব্যক্তির স্বাধীনতা করতে করা হয়। 85 থেকে 86 PRB 315 মোতাবেক গ্রেপ্তারি পরোয়ানা দ্বারা এবং কার্যবিধি 54, 55, 57, 128, 151, 401 প্রভৃতি দ্বারা PRB 315 মোতাবেক কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের জন্য মানে শরীর স্পর্শ করাকে বোঝায়। গ্রেপ্তার দ্বারা ব্যক্তির স্বাধীনতা খর্ব করা হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে গ্রেপ্তার দ্বারা ব্যক্তির স্বাধীনতা খর্ব করা হয়। তাহলে আইনসঙ্গত গ্রেপ্তার কোনো ব্যক্তিকে পুলিশ হেফাজতে পলায়ন করলে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশ ক্ষমতা প্রয়োগ করিতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে গ্রেপ্তার দ্বারা ব্যক্তির স্বাধীনতা খর্ব করা হয়। গ্রেপ্তার দ্বারা ব্যক্তির স্বাধীনতা খর্ব করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে গ্রেপ্তার দ্বারা ব্যক্তির স্বাধীনতা খর্ব করা হয়। কার্যবিধি 58 ধারা বিধান মোতাবেক পুলিশ হেফাজতে পলায়নকারী কোনো আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্যবিধি 58 ধারার বিধান মোতাবেক পুলিশ হেফাজতে পলায়নকারী কোনো ব্যক্তিকে 58 ধারা মোতাবেক পুলিশ হেফাজতে পলায়নকারী আসামি পুনরায় গ্রেপ্তারের জন্য যে কোনো স্থানে অনুসরণ করতে পারে। কার্যবিধি 66 ধারা মোতাবেক পুলিশ হেফাজতে পলায়নকারী আসামি পুনরায় গ্রেপ্তার করিতে পারে। হ্যালো, হ্যাঁ, আইপি নিচ্ছে না। আচ্ছা, আমি এই যে আমার ফোনটা একটা কাজে ব্যস্ত, তো আমি অল্প একটু পর তোমাকে আর একটা আইপি দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে।
হলো ওখানে কালকে অনেক আইডি দিছি, ওগুলোর মধ্যে দেখো তো কোনোটা নেয় নাকি। আর আমি আমার কন্ট্যাক্ট জায়গায় একটা রাখছি, তো ওটা একটা ক্লাস দিচ্ছি, ক্লাসটা শেষ করে আমি এরকম তুলে দিচ্ছি। তুমি আগে দিলে দেখো, তুলনা দিয়ে দেখো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন হচ্ছে যে আইনসঙ্গত গ্রেপ্তারযোগ্য কোনো ব্যক্তি পুলিশ হেফাজতে পলায়ন করিলে তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশ ক্ষমতা প্রয়োগ করিতে পারেন। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ হেফাজতে পলায়ন করা ব্যক্তি পুনরায় গ্রেপ্তার করতে পারেন। এরপর কার্যবিধি ৬৬ ধারা মোতাবেক পুলিশ পালাতক ব্যক্তিকে অনুসরণ করার জন্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পরবর্তীতে হচ্ছে পুলিশ হেফাজতে কার্যবিধি ৬৭ ধারা বিধান মোতাবেক পুলিশ হেফাজতে পলায়ন করি কোনো
সুপ্রশিক্ষিতবৃন্দ, এখন হচ্ছে পুলিশ কখন আসামির মৃত্যু ঘটাতে পারে না। সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে কোনো ব্যক্তি মানে গ্রেপ্তারের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির স্বাধীনতা খর্ব করে তাকে আইনের আওতায় না। ব্যক্তি যদি কথা কাজের মধ্যে আত্মসমর্পণ করতে চায় বা মানে নিজের গ্রেপ্তারের পরোয়ানা মেনে নেয়, তখন তাকে আর বল প্রয়োগ করা যাবে না। কিন্তু আসামি যদি পালাতে চায় তখন বল প্রয়োগ করতে হবে। তাহলে যতটুকু বল প্রয়োগ করা দরকার ঠিক ততটুকুই বল প্রয়োগ করতে হবে। কিন্তু সুপ্রশিক্ষিত কিন্তু মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড আসামি যদি পালাইতে চায় বা বল প্রয়োগ করতে চায়, তবে প্রয়োজনে মৃত্যু পর্যন্ত ঘটা যেতে পারে। সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে যাবজ্জীবন কিংবা কারাদণ্ড বন্ধ আসামি যদি পালাতে চায়, সেক্ষেত্রে বল প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটা যেতে পারে। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি মৃত্যুদণ্ড পর্যন্ত ঘটা যেতে পারে। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড আসামির ক্ষেত্রে বল প্রয়োগ করে মৃত্যুদণ্ড পর্যন্ত ঘটা যেতে পারে। এখন সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে কখন পুলিশ কাউকে মৃত্যু ঘটাতে পারে? তার সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এখানে হচ্ছে পুলিশ গ্রেপ্তার তামিল করতে গেলে 640-3 ধারা অনুসারে বাধা দেয় বা বল প্রয়োগ করতে চায়, তবে পুলিশ যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড ঘটাতে পারে। তবে ধর্তব্য অপরাধ করতে পারে এমন আসামির ক্ষেত্রে, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, ধর্তব্য অপরাধ করতে পারে এমন আসামির 1, 2, 3, 4, 5, 6
তো সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে কখন পুলিশ গ্রেপ্তার করে কাউকে মৃত্যু ঘটাতে পারে। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গেলে কার্যবিধি 46 অনুসরণ করে গ্রেপ্তার করতে বাধা। পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গেলে কার্যবিধি 46 অনুসরণ করিয়া আসামি যদি বাধা দেয় বা এটার ভিতরে বল প্রয়োগ করতে চায়, পালাতে চায়, সে আসামি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড অভিযোগ থাকলে গ্রেপ্তার করে গুলি মৃত্যু করতে পারে। তবে ধর্তব্য অপরাধ করিতে পারে এমন আসামি বেআইনি সমাবেশ তথা হাঙ্গামা দমন করতে গেলে সংশ্লিষ্ট আসামি বল প্রয়োগ করিলে জীবন সম্পত্তি বিনিষ্ট আত্মরক্ষার পুলিশ বল প্রয়োগ অনিবার্য কারণে দণ্ডবিধি 99 ব্যতিক্রম সাপেক্ষে 100, 103, 106 মোতাবেক গুলি করে মৃত্যু ঘটাতে পারে। তবে কার্যবিধি 127, 128, পিআরবি 153 মানিয়ে গুলি চালাতে হয়। তাছাড়া পিআরবি 153 বিধান মোতাবেক পুলিশ পালন করিতে পারে। পুলিশ আইনের 30-এর ক ধারা অনুসারে কোনো মিছিল হতে জনসাধারণের ভঙ্গ অংশটাকে লিপ্ত হইতে পারে এমন সমাবেশ করার জন্য পুলিশ গুলি চালাতে পারে। একজন পুলিশ নিজের সরকারের জনসম্পদ সম্পত্তি অস্ত্র গোলাবারুদ যানবাহন প্রাপ্তি হেফাজত নিরাপত্তা গুরুত্ব ভূমিকা চালাতে পারে। কারো জীবন রক্ষা বেআইনি অপরাধ আটকে রক্ষার জন্য গুলি চালাতে পারে। উপযুক্ত পরিবেশে একজন পুলিশ কনস্টেবল গুলি চালাতে পারে, তাহলে সিনিয়র কার্নেল গুলির আদেশ দেওয়া আইনসঙ্গত। তারপরে পিআরবি 155 অনুসারে ম্যাজিস্ট্রেট গুলিবর্ষণ করে আদেশ দিতে পারে, কিন্তু প্রয়োজন সময় যে কোনো ম্যাজিস্ট্রেট গ্রহণ উপস্থিত না থাকলে নেতৃত্বে গুলি দেওয়ার আদেশ দেওয়া আইনসঙ্গত। তাহলে পুলিশ আইনের 30-এর ক ধারা মোতাবেক কোনো মিছিল হইতে জনসভা ভঙ্গ করার লিপ্তর জন্য ছত্রভঙ্গ করতে পারে। একজন পুলিশ নিজের সরকারের জনসংখ্যা অস্ত্র গোলাবারুদ ইত্যাদি গুলি চালাতে পারে। কারো জীবন রক্ষা আটক ক্ষতি করার জন্য গুলি চালাতে পারে। উপস্থিত পরিস্থিতিতে একজন কনস্টেবল গুলি চালাতে পারে, তারপরে সিনিয়রকে আদেশ দেওয়া আইনসঙ্গত। কখন পুলিশ গ্রেপ্তারি কাউকে গ্রেপ্তার করতে পারে। তাহলে সুপ্রিম কার্যবিধি 46, 54, 55, 57, 124-6, 128, 151, 36 ধারা। পুলিশ আইনের 34-34-এর ক ধারা। অস্ত্র আইনের 12 ধারা। অস্ত্র আইনের 12 ধারা। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে অস্ত্র আইনের হচ্ছে 12 ধারা। জু আইনের 5 এবং 11 ধারা। রেলওয়ে আইনের 131, 132 ধারা। মোটরযান আইনের 160, খেয়া আইনের 36, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 12 ধারা। কুণ্ঠরোগ আইন 6-7 ধারা। লুনাটিক আইন 13 ধারা। ডিএমপি হত্যাদেশ 100, পাসপোর্ট আইন 4, বিস্ফোরক আইন 13, বন আইন 134, প্রেক্ষাকে জুম্মা আইন 54, পাসপোর্ট আইন 12, অবকারী শুক্ল আইন 57, গুন্ডা আইন 9, ফিশারিজ অ্যাক্ট 6, অস্ত্র পাচার আইন 10-11, শিশু আইন 44, উপজাতি আইন 24, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ 36-এর গ, পশুপতি নিষ্ঠুর আইন 26। উল্লিখিত কোনো গ্রেপ্তারকৃত কোনো মহিলা দেহ তল্লাশি করতে গেলে 52 ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হয়। তবে পুলিশ হিসেবে নিজে মহিলা হলে গ্রেপ্তার করে তল্লাশি করবেন, অন্যথায় বিশ্বস্ত মহিলা দ্বারা তল্লাশি সতর্ক করবেন। তাছাড়া কার্যবিধি 103 ধারা কোনো তল্লাশিকালে কোনো আসামি মানে 102 ব্যবস্থা নিতে হবে। তবে মহিলা দেহ তল্লাশি করার ক্ষেত্রে উপস্থিত না থাকলে মহিলা ডেকে এনে তল্লাশি করিতে হবে। উপর উল্লিখিত ধারায় মহিলা দেহ তল্লাশি করতে গেলে 52(2) ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশ অফিসার নিজে মহিলা হলে গ্রেপ্তার মহিলা দ্বারা তল্লাশি করবেন, অন্যথায় বিশ্বস্ত মহিলা দ্বারা সতর্কতা দিয়ে তল্লাশি করবেন। এছাড়া কার্যবিধি 103 ধারা মতে কোনো তল্লাশি করে আসামি তল্লাশির ক্ষেত্রে 102(3) ব্যবস্থা নিতে হবে। মহিলাদের তল্লাশি করার জন্য মহিলা উপস্থিত থাকলে তল্লাশি মুলতবি রাখিয়া মহিলা ডেকে এনে তল্লাশি করিতে হবে। সুপ্রশিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আটক ব্যক্তির দেহ তল্লাশি করিয়া প্রাপ্ত চোরাই মাল নিষ্পত্তির লক্ষ্যে পুলিশ কী কী ব্যবস্থা গ্রহণ করিতে পারে। কার্যবিধি 51-52 ধারা অনুসারে আটককৃত কোনো ব্যক্তির দেহ তল্লাশি করিয়া থাকেন, তবে উক্ত ব্যক্তির পরিধেয় ব্যবস্থা ছাড়া যা পাওয়া যায় সব নিজের পাশে রাখিতে হয়। তাহলে পুলিশ কর্তৃক উপযুক্তভাবে আটককৃত মালামাল সংখ্যা ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, পুলিশ কর্তৃক আটককৃত মালামাল সংখ্যা ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। ম্যাজিস্ট্রেট যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন। আটককৃত সম্পত্তি যদি মাল ফেরত দিতে পারেন। তারপর আটককৃত সম্পত্তি যোগ্য বিবেচিত হলে ম্যাজিস্ট্রেট মাল ফেরত দিতে পারেন। তারপর সুপ্রশিক্ষিতবৃন্দ, সম্পত্তির অধিকার যদি অজ্ঞাত হয় তারপরে এইভাবে 6 মাসের মধ্যে প্রকৃত দাবিদার পেশ করলে কার্যবিধি 523 এবং পুলিশ আইনের 26 ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করিবেন। 6 মাসের মধ্যে কোনো দাবিদার লাইসেন্স মালামাল পুলিশ হেফাজতে থাকিবে এবং পুলিশ নিলামে বিক্রি করবে। কার্যবিধি 524 ধারা এবং পুলিশ আইনের 27 ধারা। আটককৃত মালামাল যদি কম মূল্যের হয়, স্বাভাবিক অতিরিক্ত পচনশীল হয়, তবে ম্যাজিস্ট্রেট উক্ত পরিস্থিতি বিবেচনা করিয়া আদেশ দিতে পারবেন এবং কার্যবিধি
56 ব্যবস্থা করবেন। উল্লেখিত ক্ষেত্রে পুলিশ অফিসে আরোপিত মালামাল সংখ্যা বেশি রিপোর্ট করবেন। মালামাল যদি কোনো জামিনদারের যেখানে সেখানে বেআইনি বলে গণ্য হবে, ক্ষতিপূরণের জন্য দায়ী থাকবেন। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ কর্তৃক আটককৃত মালামাল সংখ্যা ম্যাজিস্ট্রেটকে জানাবেন। ম্যাজিস্ট্রেট যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন। তাহলে আটককৃত মালামাল সম্পদ যোগ্য বিবেচনায় ম্যাজিস্ট্রেট মালা ফেরত দিতে পারেন। সম্পত্তির অধিকার যদি অজ্ঞাত হয়, ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তি ঘোষণা করে 6 মাসের মধ্যে প্রকৃত দাবিদার পেশ করবেন। 6 মাসের মধ্যে কোনো দাবিদার না থাকলে পুলিশ নিলামে বিক্রি করবেন। আটককৃত মালামাল যদি কম মূল্যের হয়, স্বাভাবিক দ্রুত পচনশীল হয়, তবে বিক্রয় দিতে পারবেন। এক্ষেত্রে পুলিশ অফিসার আটককৃত মালামাল সংগ্রহ ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট করবেন এবং জামিনদার থাকেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ম্যাজিস্ট্রেটকে জ্ঞাত না করিয়া মালামাল সম্পর্কে অন্য ব্যবস্থা নেন, তাহলে এক্ষেত্রে ক্ষতিপূরণের জন্য দায়ী থাকিবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের প্রশ্ন, দেহ তল্লাশি, স্থান তল্লাশি পালনীয় কি? তল্লাশি বাধাদানকারী ব্যক্তি, পুলিশ অস্বীকারী ব্যক্তির বিরুদ্ধে কী কী আইনগত ব্যবস্থা আছে? তা সুপ্রিয়, কোনো অভিষ্ট বস্তু পাওয়ার জন্য তল্লাশি করা হয়। তাহলে কোনো অভিষ্ট বস্তু পাওয়ার জন্য তল্লাশি করা হয়। কার্যবিধি 51 ধারা, গ্রেপ্তার করা জামিন বঞ্চিত ব্যক্তি দেহ তল্লাশি করে পরিধেয় অবস্থা ছাড়া নিজ হেফাজতে রাখিবেন। কার্যবিধি 52 ধারায় কোনো স্ত্রীলোক দেহ তল্লাশি করিয়া স্বাধীনতার প্রতি দৃষ্টি রেখে এটা হবে স্থান তল্লাশির নিয়ম। কার্যবিধি 102, 103, PRB 280 মেনিয়া চলতে হয়। পুলিশ অফিসের অনুমতি কমিটিতে আবদ্ধ স্থানে মালিক বা তত্ত্বাবধায়ক অনুমতি না দেন, তাহলে বল প্রক্রিয়া ঢুকতে হবে। পুলিশ অফিসার অনুমতি ক্রমে আবদ্ধ স্থানে মালিক বা তত্ত্বাবধায়ক যদি অনুমতি না দেন, তাহলে বল প্রয়োগ করে ঢুকতে হবে। 2 গতাত্ত্বিক স্থানীয় সম্মানীয় ব্যক্তির উপস্থিতিতে তল্লাশি লিখিতভাবে ডাক দিতে হবে। উল্লেখিত সাক্ষীদের উপস্থিতি তল্লাশি করিতে হবে। কাঙ্ক্ষিত দ্রব্য পাওয়া গেলে জব্দ তালিকা করে উভয় স্বাক্ষর নিতে হবে। জামাল পাওয়ার আগে সাক্ষী লিখে নিতে হবে। পুলিশ তল্লাশি দ্বারা যারা থাকিবেন, প্রত্যেকে তল্লাশি আরম্ভ করার পূর্বে সাক্ষী লিখে রাখিতে হবে। তল্লাশির মালিক প্রতিনিধিকে তল্লাশি করা হবে। জব্দ তালিকায় মালিক প্রতিনিধি স্বাক্ষর নিতে হবে। লিখিত আদালত দ্বারা ডাকা হলে সাক্ষী আদালতে বাধ্য। সাক্ষী বা অভিযুক্ত ব্যক্তি তল্লাশি স্থানে মালিক ও প্রতিনিধি জব্দ করে দিতে হবে। তল্লাশি করতে হবে। পুলিশের এই ধরনের তল্লাশিতে বাধা প্রদান করিলে দণ্ডবিধি 186 ধারায় দণ্ডনীয় এবং পুলিশ তাকে হাজির হইলে 100। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ অফিসে অনুমতি করতে আবদ্ধ মালিক তত্ত্বাবধায়ক অনুমতি না দেয়, তারা বল প্রয়োগে ঢুকতে দেবে। 2 গতাত্ত্বিক সম্মানিত ব্যক্তি তল্লাশি লিখতে ডাক দিতে হবে। উল্লেখিত সাক্ষীদের উপস্থিতিতে কাঙ্ক্ষিত দ্রব্য পাওয়া গেলে পিপি অ্যাকশন দিতে হবে। পুলিশ তল্লাশি দ্বারা যারা থাকিবেন, প্রত্যেককে তল্লাশি আরম্ভ করতে হবে। তল্লাশি স্থানে মালিক বা প্রতিনিধি অফিসে তল্লাশি করা উচিত। জব্দ তালিকা বা তল্লাশি তালিকায় সাক্ষী মালিকের উপস্থিত দিতে হবে। লিখিত আদেশ দ্বারা টাকা এলে আইনিত হতে বাধ্য। সাক্ষী বা অভিযুক্ত ব্যক্তি তল্লাশিত স্থানে মালিক উপস্থিত চাইলে জব্দকে দিতে হবে। পরে সম্মুখীনের নতুন করে দিতে হবে। পুলিশের এই ধরনের তল্লাশি বাধাদানকারী দণ্ডবিধি 186 দণ্ডনীয়। তবে পুলিশ কাজে দেখা হলে, সাক্ষী হাজির না হলে 187 ধারা মোতাবেক দণ্ডনীয়। সাক্ষীগণ হাজির হইয়া জব্দ তালিকায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে 180 ধারার অনুযায়ী দণ্ডনীয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে জব্দ তালিকা এটাই হচ্ছে। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কোনো দেশের আইন প্রয়োগ করা হয় মানুষের কল্যাণের জন্য। আইনের যথাযথ প্রয়োগটাই হচ্ছে আইনের প্রয়োগ, এবং কোনো অতি উৎসাহী হয়ে ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে
নিজের মন গড়া কোনো কাজ করা বা অযাচিত মানুষকে হয়রানি করা হয়েছে আইনের অপপ্রয়োগ। তাহলে আইনের অপপ্রয়োগ কখনোই আইনের দেশের বা ব্যক্তির বা সমাজের কোনো কিছুতে কাম্য হতে পারে না। তাহলে আইনের সঠিক প্রয়োগটাই হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রয়োগ, এবং অতি উৎসাহী হয়ে কোনো কিছু করাটাই হচ্ছে আইনের অপপ্রয়োগ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অতি উৎসাহী হয়ে যেটা করা হবে সেটা অবশ্যই আইনের সেটা ব্যক্তি এবং সমাজের জন্য ক্ষতিকর। তাহলে এখন 54 ধারায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পুলিশ আইনের মানে পুলিশের কতিপয় ধারায় সাধারণত গ্রেপ্তার করতে গেলে পরোয়ানা লাগে। তারপরে দেশের সমাজের শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য কতিপয় ধারায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে 54 ধারায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। তাহলে 1 নম্বর আছে অপপ্রয়োগ সম্পর্কে আলোচনা করলো। কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধের সহিত যুক্ত আছে বলে সন্দেহ থাকলে তাকে গ্রেপ্তার করিতে পারে। এখানে অপপ্রয়োগের সম্ভাবনা, কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধের সহিত যুক্ত আছে বলে সন্দেহ হইলে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধের সহিত যুক্ত আছে বলিয়া সন্দেহ হলে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধের সহিত যুক্ত আছে বলিয়া যুক্তিসঙ্গত সন্দেহের ক্ষেত্রে, তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রত্যেক দেশে আইন করা হয় মানুষের কল্যাণের জন্য, যাহা কারো অকল্যাণ হইবে এই উদ্দেশ্যে আইন করা হয় না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেক দেশের আইন করা হয় মানুষের কল্যাণের জন্য, কারো অকল্যাণ হবে এই উদ্দেশ্যে আইন করা হয় না। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেক দেশে তাহলে আইন করা হয় মানুষের কল্যাণের জন্য, কারো অকল্যাণ হবে এই উদ্দেশ্যে আইন করা হয় না। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রত্যেক দেশে আইনটা করা হয় মানুষের কল্যাণের জন্য, কারো অকল্যাণ হবে এই উদ্দেশ্যে আইন করা হয় না। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তবে যারা আইন ভঙ্গ করে তাহাদের উপর সঠিক এবং কঠোর প্রয়োগ করাই হলে আইনের উদ্দেশ্য সফল উদ্দেশ্য। এটাই আইনের আসল কথা, প্রয়োগ হচ্ছে এটাই আইনের আসল কথা। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আলোচ্য প্রশ্নে 54 ধারার প্রয়োগ অপপ্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আইনের বিধান সঠিকভাবে মানিয়ে চলাই আইন বাধ্য করাই হচ্ছে আইনের প্রয়োগ, আর আইনের ফাঁস কাটিয়ে অতি উৎসাহিয়া কোনো কিছু করা হচ্ছে আইনের অপপ্রয়োগ। অর্থাৎ আইন সঠিকভাবে কার্যকরী হলে তার প্রয়োগ এবং স্বেচ্ছায় বা বিপরীত গেলে তা অপপ্রয়োগ। তার 54 ধারার যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে সে সকল ক্ষেত্রে পুলিশের কিছু ক্ষমতা প্রদান করা হয়েছে। কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধের জড়িত আছে যুক্তির সঙ্গে সহযোগিতায় গ্রেপ্তার করতে পারে। এই যুক্তির সঙ্গে সিংহের কোনো মাইপ নেই, এখানে অপপ্রয়োগের সুযোগ আছে। কোনো ব্যক্তির নিকট যুক্তিসঙ্গত অজুহাত ছাড়া ঘর ভাঙার সমাধান থাকলে, যুক্তিসঙ্গ অজুহাতের ক্ষেত্রে মাপ করি নেই, অবিশ্বাস করলে অপপ্রয়োগ হবে। ঘোষিত অপরাধটি গ্রেপ্তারের জন্য আইন দ্বারা প্রমাণিত বিধায় অপপ্রয়োগের সুযোগ নেই, দুর্নীতির সুযোগ আছে। চোরাই বলিয়া যুক্তিসঙ্গের সঙ্গে অপপ্রয়োগের সুযোগ আছে। পুলিশের কাছে বাধাদানকারী হেফাজতে পলায়নকারীর ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ আছে। পুলিশের কাছে বাধাদান বা হেফাজতে পলায়নকারীর ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে। প্রতিরক্ষাতে পলায়নকারীর ক্ষেত্রে অপরাধের সম্ভাবনা কম। দেশের বাইরে গ্রেপ্তার করার জন্য ক্ষেত্রে অপপ্রয়োগের আশঙ্কা রয়েছে। কার্যবিধি 165 ধারা বিধান লঙ্ঘনের ক্ষেত্রে অপরাধের সম্ভাবনা কম। অন্য থানার অনুরোধে গ্রেপ্তারের ক্ষেত্রে অপরাধের সম্ভাবনা নাই। বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হয়, কেননা গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি নিরাপদ সজ্জন হয় তবে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এর কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের গ্রেপ্তারকৃত ব্যক্তিরা থানায় এসে ছাড়িয়ে দেওয়া হয়, ফলে ধারণা করা পুলিশ টাকার জন্য এ কাজ করিয়েছে। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এখানে সমাজের লোকজন পুলিশকে খেপিয়ে দিতে পারে, ফলে পুলিশ মানুষকে সশস্ত্র মনে করিতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো ব্যক্তিকে আমলযোগ্য অপরাধের সহিত যুক্ত আছে বলে কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধের সহিত যুক্ত সন্দেহ থাকলে গ্রেপ্তার করতে পারে। যুক্তির সঙ্গে সেই কোনো মাপ নাই, অপরাধের সুযোগ রয়েছে। কোনো ব্যক্তি নিকট সঙ্গত অজুহাত ছাড়া ঘটনার সমাধান থাকলে সংগত অজুহাতের ক্ষেত্রে পুলিশ বিশ্বাস না করিলে অপরাধের সুযোগ রয়েছে। ঘোষিত অপরাধটি গ্রেপ্তার বিষয়ে আইনের দ্বারা প্রমাণিত বিধায় অপরাধের সুযোগ নাই, দুর্নীতির সুযোগ আছে। চোরাই বলিয়া যুক্তিসঙ্গত সন্দেহের ক্ষেত্রে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে চোরাই বলিয়া যুক্তিসঙ্গত সন্দেহের ক্ষেত্রে তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চোরাই বলিয়া যুক্তিসঙ্গত সন্দেহের ক্ষেত্রে তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চোরাই বলিয়া যুক্তিসঙ্গতার ক্ষেত্রে অপরাধের সুযোগ আছে। পুলিশের কাছে বাধা হেফাজতে পলায়নকারী আসামি পুনরায় অপপ্রয়োগের জন্য
অপরের সুযোগ আছে। প্রতিরক্ষা হতে পলায়নকারীর ক্ষেত্রে অপরের সুযোগ রহিয়াছে। প্রতিরক্ষা বাহিনীতে পলায়নকৃত অপরের সম্ভাবনা কম। দেশের বাইরে গ্রেপ্তারকৃত ব্যক্তির সহিত অপরের আশঙ্কা আছে। কার্যবিধি 165 লঙ্ঘনের ক্ষেত্রে অপরের সম্ভাবনা কম। অন্য থানার অনুরোধে গ্রেপ্তারের ক্ষেত্রে অপরের সম্ভাবনা নাই। বিনা পাওনায় কাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হয়, কেননা গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি নিরাপরাধ সজ্জন হয় তবে পুলিশের ভাবমূর্তি হুমকির সম্মুখীন হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের গ্রেপ্তারকৃত ব্যক্তিরা থানায় নিয়ে ছাড়িয়ে দেওয়া হয়। পরে ধারণা করা হয় পুলিশ টাকার জন্য কাজ করিয়েছে। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং সমাজের লোকজন পুলিশের খেপে দিতে পারে, ফলে পুলিশ শত্রু মনে করিতে পারে। তার সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে প্রত্যেক দেশে আইন করা হয় মানুষের কল্যাণের জন্য, কারো অকল্যাণ হবে এই দেশে আইন করা হয় না। তবে যারা আইন ভঙ্গ করে যাদের উপর সঠিক প্রয়োগ করলে শুরু হয়। আলোচ্য প্রশ্ন চূড়ান্ত দ্বারা প্রয়োগ অপপ্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আইনের বিধান সর্বস্ব মানিয়ে চলায় প্রয়োগ, অন্য কথায় পাশ কাটিয়ে যে অতিশয় হয়ে কোনো কিছু করা অপরাধ। সঠিক প্রয়োগ এবং কার্যকর এবং অন্যটাই হচ্ছে অপপ্রয়োগ। তো সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে চূড়ান্ত দ্বারা প্রয়োগ এবং অপপ্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।